জেলা থেকে সরাসরিতে এবার একটু খড়দার দিকে নজর রাখবো, কারণ আদিবাসীদের জমি দখলে কাজ করায় খোদ কাউন্সিলর। খড়দায় আদিবাসীদের জমি দখলের অভিযোগ এবং সেই জমি দখলের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। জমি দখল ও প্রতারণার অভিযোগ আদিবাসীদের। সরাসরি চলে যাবো, সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, আদিবাসীদের ঠিক কি অভিযোগ, কিভাবে তাদের সাথে প্রতারণা করা হয়েছে এবং যে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ সেই কাউন্সিলরের কি সাফাই? দেখো, খড়দহ পৌরসভার 21 নম্বর ওয়ার্ড কুলিনপাড়া এলাকা, সেখানে আদিবাসীদের দুটো অভিযোগ। একটা অভিযোগ রয়েছে, সেটা হচ্ছে তাদের যে জমি, যে 100 বছর ধরে তারা যেখানে বসবাস করছেন, সেই জমির একদম বেরোনোর যে জায়গা, সেই জায়গার মুখে কিন্তু যে জমি রয়েছে, সেই জমি দখল করে, জবরদখল করে সেখানে পাঁচিল তোলার কাজ উদ্যোগ নিয়েছেন কাউন্সিলর স্বরাজ দাস, স্থানীয় কাউন্সিলর। এমনটাই তাদের অভিযোগ এবং তারা বারংবার বলেছেন এবং জানিয়েছেন যে এরকম যদি পাঁচিল তুললে তারা কি করে বাইরে বেরোবেন, তাও তো কিন্তু কোনো কর্ণপাত করেনি কাউন্সিলর। আর দ্বিতীয় অভিযোগ, তারা যেখানে থাকেন সেই জায়গাতে কিন্তু যে জমি, সেই জমির কাগজ পাইয়ে দেওয়ার নাম করে 7টি পরিবার যারা রয়েছেন আদিবাসী সম্প্রদায়ের, তাদের থেকে কিন্তু এই স্বরাজ দাস কাউন্সিলর 1,500 টাকা করে নিয়েছিলেন, কিন্তু তারপরেও কিন্তু কোনো কাগজ দেননি বলে অভিযোগ। এবং এই ঘটনায় কেন্দ্র করে তারা যখন দেখছেন কাউন্সিলর কোনো কর্ণপাত করছেন না, কোনো সহযোগিতা করছেন না, তারা কিন্তু কাউন্সিলর অফিসের সামনে বিক্ষোভ দেখান এবং তারা বলেন যে কেন তাদের সাথে এই ধরনের ঘটনা হচ্ছে। পৌরসভার পুরপ্রধান যিনি রয়েছেন নীলু সরকার, তিনি কিন্তু সরাসরি বলেছেন যে পৌরসভার সাথে কাউন্সিলর কোনো কথাবার্তা না বলেই এই ধরনের কিন্তু ঘটনা কিন্তু কাউন্সিলর করেছেন এবং এই জায়গা থেকে পৌরসভা পরিষ্কার জানিয়ে দিয়েছেন এবং কাজ বন্ধ করে দিয়েছেন, পাঁচিল তোলার কাজ। এবং পৌরসভার পুরপ্রধান বলেছেন যতক্ষণ না পর্যন্ত পৌরসভা কতভাবে কোনো সিদ্ধান্ত না নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের কাজ করা যাবে না। এবং আদিবাসী সম্প্রদায়ের যে সমস্ত পরিবার রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নেবে পৌরসভা এবং তাদের কোনো পুনর্বাসন দেওয়া যায় কিনা তা নিয়েও চিন্তা করবেন, কারণ সেই জায়গাটা কিন্তু যেহেতু পুরসভার কাজের জন্য নেওয়ার এইটুকুনি জায়গার মধ্যে যদি পার্টি মানুষ এসে যদি বলে এটা ভেঙে আমাদের বাড়ি করব, তাহলে আমরা উঠবো, বসবো কোথায়? কাউন্সিলর বলছে এখান থেকে ঘিরে দেবো, এইটুকুন জায়গা আমরা নিয়ে নেবো, ময়লা গাড়ি রাখবে। তাহলে এইখানে যদি ময়লা গাড়ি রাখে, তাহলে এখান থেকে বাচ্চা কাচ্চা খেলাধুলা, বসা ওঠা কোথায় করবেন? কাউন্সিলর বলেছিল আমাদের একটা ব্যবস্থা করে দেবে, তার জন্য তাকে আমরা 1,500 টাকা করে দিয়েছি। তো সে তো কাগজ পাইনি আমরা, আর হচ্ছে সে কাগজ পাইনি বলে আমরা কোন রকম ফেসিলিটিও পাইনি। না, কিচ্ছু ভুল না, কিচ্ছু ভুল না, একদম ওনাকে আমাদের সামনে নিয়ে আসুন, এখনই দাঁড়িয়ে আমরা ওকে বলবো। আমি না, এটা আমি কোনো কিছু এইসব ফালতু কথা, আমি ওইসব জানি না, এসব উস্কানিমূলক কথা। আমরা লোক পাঠিয়েছিলাম, পাঠানোর পরে তারা বলেছিল যে ওখানে 8 ফুট জায়গায় যাতায়াতের অসুবিধা হবে না। পরবর্তী সময় এসে বলে যে না দিদি, আমাদের ঘরের থেকে বারান্দা নেই, আস্তে আস্তে আমাদের পরিবার বড় হচ্ছে। যদিও এটা আরআরের ল্যান্ড, এটার মধ্যে ওরাও 100 বছর ধরে এই পরিবারগুলো বাস করে এবং ওদেরও কোনো কাগজপত্র নেই। তো আমি বলেছি যে ঠিক আছে, আমি কাজ বন্ধ করে দিচ্ছি, এখন আপাতত কাজটা বন্ধ আছে, আমরা যা হবে ওদের সাথে আলোচনা করেই কাজ হবে, সেরকম হলে অন্য জায়গায় আমরা করবো। উত্তর 24 পরগনার খড়দার পর উত্তর 24 পরগনার দেগঙ্গার দিকে নজর রাখবো, কারণ স্কুলের জমিতে বাড়ি, দেগঙ্গায় স্কুলের জমিতে বাড়ি তৈরির অভিযোগ আর জমি দিয়ে বিপাকে জমি দাতা, অভিযোগ পেয়ে কাজ বন্ধ করলো স্থানীয় গ্রাম পঞ্চায়েত। সরাসরি চলে যাবো, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, একটু বিষয়টা জানতে চাইবো যে জমি দিয়ে বিপাকে জমি দাতা আবার স্কুলের জমিতে বাড়ি তৈরির অভিযোগ ঠিক কি হয়েছে? দেখো, একেবারে সরকারি স্কুলকে জমি দান করে বিপাকে পড়লেন জমিদাতা, অর্থাৎ দেগঙ্গা চাপাতলা গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এপি স্কুলের যে প্রায় 70 বছর আগে প্রায় 25 শতক জমি দান করেছিলেন, কিন্তু সেই জমির পুরোটাই বাউন্ডারি দিয়ে ঘেরা, কিন্তু এখনো পর্যন্ত সেই জমি একদিকে স্কুল কর্তৃপক্ষ কোন রকম ভাবে জমির মালিকের কাছ থেকে লিখে নেননি বা জমির মালিক স্কুল কর্তৃপক্ষকে লিখে দেননি। এবং সেই বাউন্ডারির বাইরে তিনি একটি প্রায় 24 বছর আগে একটি দোকানঘর ছিল, সেই দোকানঘরের উপরে নতুন করে কনস্ট্রাকশন করছে, আর এই কনস্ট্রাকশনকে ঘিরেই উত্তেজনা
উত্তেজনা, অর্থাৎ এলাকার মানুষের দাবি যে জমি দখল করে, অর্থাৎ জমি দখল করে, স্কুলের জমি দখল করে সেখানে কনস্ট্রাকশন করছেন, কিন্তু জমি মালিকের বক্তব্য যে তার বাইরে, অর্থাৎ জমির যে 25 শতকের বাইরেই তিনি সেখানে ঘর করছেন। তা নিয়ে ইতিমধ্যে পঞ্চায়েতে অভিযোগ হয়েছে, পঞ্চায়েতের মধ্যে কাজ বন্ধ করে দিয়েছে এবং জমিদাতা এই কারণে বিপাকে পড়লেন। কিন্তু এলাকার মানুষের দাবি সবটাই হচ্ছে জমি, স্কুলের ঘরের মধ্যেই, স্কুল জমির মধ্যেই তিনি এই জমির অর্থাৎ সেখানে বাড়ি করছেন, ফলে কাজ বন্ধ করে দিলেন। পঞ্চায়েতের অবশ্য দাবি যে না, এখানে জমির কোনো পারমিশন, অর্থাৎ এই যে স্কুল বাড়ি পাশে যে বাড়ি করছেন সেখানে কোনো পারমিশন নেয়নি পঞ্চায়েতের পক্ষ থেকে, তার জন্যই কাজ বন্ধ করে দিলেন। ফলে একদিকে পঞ্চায়েতের পক্ষ থেকে কাজ বন্ধ করে দিল, অন্যদিকে জমিদাতা তিনি কিন্তু বিপাকে পড়লেন। তার কারণ জমি একসময় দান করলেন, পরবর্তীকালে তিনি সেই জমিতেই আবার সরকারিভাবে যেহেতু স্কুল বাড়ি হয়েছে সেখানে তিনি আর কোনো তার বৈধতা নাই, তিনি সেই কাজ বন্ধ করতে বাধ্য হলেন। ফলে ইতিমধ্যে প্রশাসন আধিকারিকরা সেখানে গেলেন এবং তদন্ত করে দেখছে জমির মালিকের যে কথা তিনি বলছেন সেটি সঠিক না, স্কুল কর্তৃপক্ষ যিনি বলছেন সেটা সঠিক। ফলে সব মিলে তদন্ত শুরু করেছে ইতিমধ্যে পঞ্চায়েত থেকে শুরু করে একাধিক দপ্তর। ধন্যবাদ জিয়াউল। এরা বলছে স্কুলের জমি আমরা দখল করে করছি, কিন্তু স্কুলের জমি না, এটা পাশে। এই স্কুলের জমি যেটা দান করেছিল বাবা, ছোট ভাই যে দোকানটা করেছে পুরনো বিল্ডিং এর উপরে, এই করার পরে যে আমরা যে পারমিশনটা নেয়নি, প্রধান সাহেব পারমিশন নেয়নি, পঞ্চায়েত থেকে নেয়নি, ঠিক আছে, যার জন্য প্রধান সাহেব মানা করেছে বিল্ডিংটা স্টপ করে দেওয়া। জবরদখলে কোনো ব্যাপার নেই, না, জবরদখল কোনো ব্যাপার। বাড়িটা কি ঠিক আমরা বুঝতে পারিনি, কোন জায়গাটায় হচ্ছে, স্কুলের জায়গায় নাকি, ওর জন্য বন্ধ করে দিয়েছে। এখন স্কুলের জমি আছে কিনা সেটা দেখার জন্য আজকে এসছে। সরকারি জায়গায় কিন্তু বাড়ি করা যাবে না। 20 বছর আগে ঘরটা করেছে যে মুদিখানার দোকানটা, তাহলে এখন তার উপরে যে ঘরটা করছিল কিন্তু এটা পারমিশনটা নেয়নি, যার জন্য প্রধান সাহেব তার জন্য কাজ বন্ধ করা। স্কুলের জমিতে দখল হচ্ছে বা এরকম কিছু এখন আপাতত চাক্ষুষ দিক থেকে দেখছি না, তবে মাপযোগ করে বোঝা যাবে যে কি অবস্থা আছে। এবার হুগলির খবরের দিকে নজর রাখবো, কারণ হুগলির মাটি লুট নদিয়ার দুষ্কৃতীদের নৌকায় চড়ে এসে কেটে নিয়ে যাচ্ছে গঙ্গা পাড়ের মাটি। নদী পাড়ের মাটি কাটার কারণে হুগলির জিরাটে ভাঙনের আতঙ্ক বাড়ছে। শাসক দলের মদতেই মাটি চুরি হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের, পাল্টা পুলিশের কোর্টে বল ঠেলছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। হুগলির বলাগড়ের জিরাট, এখানে লুট হচ্ছে গঙ্গার মাটি। হুগলির জিরাটের গঙ্গার ওপারে নদিয়া। নৌকায় চড়ে নদিয়া থেকে হুগলিতে এসে লুট করা হচ্ছে মাটি। অভিযোগ, জিরাটের 4-5 কিলোমিটার এলাকা জুড়ে গঙ্গা পাড়ের মাটি কাটা হয়েছে। মাটির সঙ্গে মাঠের ফসলও লুট হচ্ছে। প্রতিবাদ করলেই জুটছে হুমকি। ভিন্ন জেলার থেকে এসে আমাদের মাটিগুলো নিয়ে যাচ্ছে, গাছপালা নিয়ে যাচ্ছে, এমনকি হুমকি দিচ্ছে, ছেলেপেলেকে ভয় দেখাচ্ছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে নদীর পাড় থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এর জেরে জিরাটের গ্রামে ভাঙন আতঙ্ক বেড়েছে। এ নিয়ে পুলিশকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ করছেন জিরাটের পঞ্চায়েত প্রধান। দীর্ঘদিন ধরে চলছে। আমি প্রধান হওয়ার পর প্রথমেই আমরা লিখিতভাবে কমপ্লেন জানাই গত ডিসেম্বর মাসে। তারপর বলাঘাট থানা স্টেপ নেয়, কিছুদিন বন্ধ থাকে। এইভাবে মাটি কাটা চলতে থাকলে ভাঙনটাকে বিপর্যয়ের জায়গায় চলে যাবে। আমরা ডিএম লেভেলে ব্যাপারটাকে দেখার জন্য বলছি। জিরাটে গঙ্গার মাটি চুরি নিয়ে সরব বিরোধীরা। তাদের দাবি, তৃণমূলের মদতেই নদিয়ার দুষ্কৃতীরা এসে হুগলির মাটি লুট করছে। তার নতুন কিছু না, এর আগেও আমরা বহুবার দেখেছি মাটি কেটে নিয়ে যাচ্ছে। আমরা সেই গাড়ি ভোর রাতে আমরা আটকেছি। তৃণমূলের মদতে এই মাটিগুলো কেটে নিয়ে যাচ্ছে। তৃণমূলের প্রধান নাকি দেখতে গেছিল, কিন্তু এরা যতই করুক সবটা আইওয়াস ওখানকার চাষিদের ভুল বোঝানোর জন্য করছে। শাসক দলের ঘনিষ্ঠ না থাকলে এই ধরনের মাটি চুরি হতে পারে না। মাটি চুরিতে মদতের অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল বিধায়ক। তিনি বল ঠেলছেন পুলিশের কোর্টে। আমি তো বিধানসভা এলাকাতে 365 দিনই করে থাকি। কোনো মানুষ আমাকে যদি এসে না জানায়, আর যদি সেই মাটি কাটা হয়েই থাকে, তাহলে সেটা তো দেখার কাজ পুলিশ প্রশাসন সেটাকে বন্ধ করবে। যে কোনো রকম কোনো দুর্নীতির সঙ্গে আমি যুক্ত না, আর কোনো দুর্নীতিকে আমি প্রশ্রয়ও দিই। পুলিশ রাখা হয়েছে, আর এফআইআর এর পরে আমরা ডেফিনেটলি ধরা হবে। কিন্তু আমরা দেখি যে চুরি যে হচ্ছে না, ছোট ছোট বস্তা করে, ওরকম মেজর ইয়ে করে, ওরকম ছোট ছোট ইয়ে করে আসছে ওই নদিয়ার থেকে। তো হোপফুলি আমরা কেস করা হয়েছে, উইল ডেফিনেটলি কাজ।
নিউজ 18 বাংলা। এবার দেখাবো পুরুলিয়ার বেলডি ব্রিজের খবর। কারণ 1 বছর আগে বর্ষায় ধস নামে, বিভিন্ন জায়গায় ফাটল, কিন্তু 1 বছরেও সারানো হয়নি এই ব্রিজ। আর বিপজ্জনক এই বেলডি ব্রিজ দিয়েই চলছে ঝুঁকির যাতায়াত। ফের বর্ষার মুখে আতঙ্কে আরশা। নদীতে নয়, ব্রিজেও যেন ঢেউ খেলছে। এটা পুরুলিয়ার আরশার বেলডি ব্রিজ। কোথাও ব্রিজের দেওয়ালে ফাটল, কোথাও বা পিলারে ফাটল। অনেক জায়গায় আবার বেরিয়ে এসেছে ব্রিজের কঙ্কালসার চেহারা। গত বছর বর্ষায় এই ব্রিজের 3টে পিলারে ফাটল ধরে, তারপর ধস নামে। 1 বছর পর ফের বর্ষার মুখে পুরুলিয়ার আরশায় আতঙ্ক। কংসাবতীর ওপরে বেলডি ব্রিজে পদে পদে বিপদ। এরই মধ্যে বিপজ্জনক ব্রিজে চলছে ঝুঁকির যাতায়াত। এভাবে যাওয়া আসা করতে হচ্ছে বাধ্য। তো যখন ভেঙে যাও তো কি করবেন, কোনো করার নেই, আমরা কোথায় যাবো বলুন? না জানি তো আমাদের কোনো অভ্যাগতি নাই, যেতে বাধ্য। এবার কতদিন ধরে পড়ে আছে এখন? 1 বছর হয়ে গেল। পুরুলিয়া শহরের সঙ্গে প্রায় 30টি গ্রামের যোগাযোগের বড় ভরসা এই বেলডি ব্রিজ। ঘুরপথে প্রায় 30 থেকে 40 কিলোমিটার ঘুরতে হয়, তাই বিপজ্জনক বেলডি ব্রিজ পেরিয়ে রোজ কয়েক হাজার লোক যাতায়াত করেন। গত বছর পিলারে ধস নামলে ব্রিজে যাতায়াত বন্ধ করে প্রশাসন, কিন্তু ব্রিজ সারানো হয়নি। বিপজ্জনক ব্রিজে যাতায়াতও বন্ধ হয়নি। গত বর্ষায় ভেঙেছিল, তারপরে একবার এসেছিল এখানে আপনার কি করতে এসেছিল, তারপরে এখনো এই ব্রিজটা আর কোনো কাজকর্ম এখন বুঝাচ্ছে না, শোনা বুঝতে পারছি। আপনারা জানেন যে দুর্ঘটনা ঘটতে পারে, তাও আশা করছেন কি করব, বাধ্য হয়ে, কোনো উপায় নেই। কত মানুষ যাতায়াত করে? মোটামুটি এটাই 1000 লোক। দ্রুত বেলডি ব্রিজ সারানোর দাবি তুলেছে আরশা। বিপদ বুঝেও আশার আলো দেখাতে পারছে না পুরুলিয়া জেলা পরিষদ। যেহেতু নিউ কনস্ট্রাকশন এখন সম্ভব নয়, যেহেতু বর্ষা আসছে, সে রিপেয়ারিং এর ব্যবস্থা যদি হয় সেটাও আমরা ভেবে চিন্তা করে দেখছি। আবার আমরা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে কথাও বলা হয়েছে, সেখানে আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমাদের করা এখন ইমিডিয়েট করতে পারছি না। তো আমরা দেখে নিচ্ছি যদি সাময়িকভাবে কিছু করা যেতে পারে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।